প্লিজ প্লিজ। কাতরভাবে আর্তনাদ করতে থাকে মেয়েটি, কিন্তু ওখানে থাকা কারোর মনে তার জন্য সহানুভূতি জাগে না। ওখানে থাকা জীবগুলো আর মানুষ নেই, ওরা পরিণত হয়েছে এক একটা পিশাচে। হাসতে থাকে ওরা। একজন বড় পাথরটা তুলে মেয়েটির দিকে এগোতে থাকে। আমাকে ছেড়ে দাও, দয়া করো, দয়া করে আমাকে তোমরা ছেড়ে দাও, যেতে দাও আমাকে, প্লিজ প্লিজ, আমাকে মেরো না, মেরো না প্লিজ। হাত দুটো কোনো রকমে জোর করে নিজের প্রাণ ভিক্ষা চায় মেয়েটি। আমি তোমাদের কি ক্ষতি করেছি? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। আজ অফিসের থেকে বেরোতে অনেক দেরি হচ্ছে অনেকের। এখন ঘড়িতে 10:30। অফিসের বসকাম বন্ধু তন্ময় চোখ বন্ধ করে বিশ্বাস করে ওকে। অফিসের সব কাগজপত্র গোছাতে গোছাতে অনেকের নজর গেল হিয়ার ডেস্কের দিকে। মনে হলো কেউ বসে আছে। একটা মেয়ের গলায় গঙ্গানির শব্দ শুনতে পেল অনেক। একটু চমকে উঠল। আজ প্রায় 7 মাস হিয়া মারা গেছে। এতগুলো দিন কেটে গেছে, ওর ডেস্কটা খালিই আছে। নিজের মনের ভুল ভেবে আবার গোছগাছ করতে লাগলো অনেক, কিন্তু আবারও মনে হতে লাগলো ডেস্কটা ফাঁকা না, ওর দিকে পিঠ দিয়ে কেউ বসে আছে, আর সাথেই একটা ক্ষীণ কণ্ঠস্বর, অনেকদা, অনেকদা। অন্ধকারে কি অন্য কোনো জিনিসের ছায়া পড়ল, নাকি আমার মনের ভুল? কিন্তু শব্দটা বুঝতে পারছে না অনেক। তবে অবয়বটা মানুষের মতোই ঠেকছে। কেমন একটা অস্বস্তি অনুভব হতে লাগলো অনেকের। শটটা খুব পরিচিত। অনেক তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে যে দুটো লাইট জ্বলছিল তা বন্ধ করে লিফটের দিকে হাঁটা দিল। গ্রাউন্ড ফ্লোর থেকে 7 তলায় আসছে লিফট। আজ মনে হয় একটু বেশি সময় লাগছে লিফট আসতে। পরিবেশটা যেন কেমন একটা গুমোট টাইপের। আস্তে আস্তে অস্বস্তিটা বাড়ছে। গলার টাইটা হালকা করে দিল অনেক। অফিসের দিকে নজর যেতেই দেখল একটা লাইট জ্বলছে, কিন্তু অনেক তো সব লাইট অফ করে এসেছে। অনেক এগিয়ে লাইটটা অফ করতে গেল। লাইট অফ করতেই আবারও একবার হিয়ার টেবিলে চোখটা গেল, আর সঙ্গে সঙ্গে আঁতকে উঠল অনেক। হিয়া ওর দিকে হিংস্রভাবে তাকিয়ে আছে আর বলছে, ভুলে যাওনি তো আমাকে অনেকদা? আমাকে ভুলে গেলেও কিন্তু আমি কাউকে কিছু বলতে দেব না, কাউকে না, কাউকে না। না না, এ হতে পারে না, না এ হতে পারে না, না না হতে পারে না, ও কিছুতেই ফিরে আসতে পারে না, না 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 না, এ হতে পারে না। প্রচন্ড ভয় পেয়ে অনেক পাগলের মতো ছুটল লিফটের দিকে। আচ্ছা, পালাতে হবে, পালাতে হবে আমাকে, না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 2-3 বার বোতামে চাপ দিল। লিফটটা এসে খুলতেই উঠে পড়ল অনেক। সামনে থেকে হিয়া এগিয়ে আসছে। লিফটটা কিছুতেই বন্ধ হচ্ছে না। অর্ধনগ্ন হিয়া, চুলগুলো এলোমেলো, সারা শরীরে আঁচড়ের দাগ, রক্ত ঝরছে, আর অনবরত একটা গঙ্গানির শব্দ। এমন বিভৎস দৃশ্য দেখতে না পেয়ে মুখ ঢাকল অনেক। লিফটটা চলতে শুরু করলো। হাঁপাচ্ছে অনেক, ভয় পেয়েছে খুব।
মনে পড়ে গেল সেই রাতের কথাটা। আস্তে আস্তে চোখ খুলল অনেক। চোখটা লিফটের দরজায় যেতে আবার ভয়ে শিউরে গেল। এ তো হিয়া। পেছনে ঘোরার সাহস হলো না। আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছ অনেকদা? আজকে আমি এসেছি তোমার কাছে, এরপর একে একে সবার কাছে যাব। আসবে না আজ আমার কাছে? কাছে টেনে নেবে না আমাকে? আজ আমি সামনে থেকে ধরা দিচ্ছি। বলেই এক পৈশাচিক হাসি হেসে উঠল ইয়া। লিফটটা এবার গন্ডগোল করতে শুরু করলো। একবার ওপরে যাচ্ছে আর একবার নিচে নামছে। দরজায় বারবার ধাক্কা দিচ্ছে। দরজা ধরে বসে পড়ল অনেক। হিয়া ক্রমশ এগিয়ে আসছে ওর দিকে। দম বন্ধ হয়ে আসছে অনেকের। চিৎকার করতে চেয়েও মুখ থেকে কোনো শব্দ বের করতে পারল না অনেক। অনেকের মৃতদেহ পাঠানো হয়েছে পোস্টমর্টমের জন্য। তন্ময় বেশ চিন্তিত। শবদাহ করে তন্ময়, রাহুল, মৈনাক, রফিক আর সৌগত বসেছে। অনেক এখানে একাই থাকতো। তোকে খবর কে দিল? সিকিউরিটি গার্ড। কিছুটা থেমে আবার বলল তন্ময়, রাত 1:45 নাগাদ অফিসের সিকিউরিটি গার্ড ফোন করে বলল লিফটে অনেক সেন্সলেস হয়ে পড়ে আছে। আমি তখনই ছুটে যাই, হসপিটালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানায় সব শেষ। রিপোর্ট বলছে ম্যাসিভ হার্ট অ্যাটাক। থামল তন্ময়। হ্যাঁ ভাই, তারপর প্রচুর চাপ পড়তো ওর কাছের, আর যা মাল গিলতো। রাহুল বলে উঠল, কিন্তু ও তো ওসব ছেড়ে দিয়েছিল। ধুর বাল, ছেড়েছে না ছাই, লুকিয়ে ঠিক খেত। সৌগতর কথা কেটে বলে রাহুল। চল আমরা এবার উঠি। রফিকের কথায় সম্মতি জানিয়ে উঠল সবাই। যাওয়ার সময় সৌগতর মনে হলো ওদের কথা কেউ শুনছে, কিন্তু ওরা 4 জন ছাড়া আর কেউই নেই। সবাই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তন্ময় নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল। মৈনাকও গেল ওর সাথে। রফিক আর রাহুল রফিকের গাড়িতে উঠে পড়ল, আর সৌগত ক্যাবের জন্য দাঁড়ালো। ক্যাবে উঠেও যেন সৌগতর মনে হতে লাগলো ও একা না, সাথে কেউ আছে। কেউ যেন ওকে দেখছে, কিন্তু কাউকেই দেখতে পেল না সে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বিছানার ওপর গা এলিয়ে দিল সৌগত। এখন রাত প্রায় 9:30। বাইরে বেশ হাওয়া দিচ্ছে। জানলার পর্দাটা উড়ছে। মোবাইলটা নিয়ে দেখতে থাকলো সৌগত। ওর মনে হচ্ছে জানলা দিয়ে কেউ যেন ওকে দেখছে। জানলাটার দিকে তাকাতেই মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে। সৌগত উঠে জানালাটা বন্ধ করতে গিয়েই দেখল ঝুল বারান্দায় হিয়া। ভয়ে ওখানেই পড়ে গেল। অর্ধনগ্ন হিয়া, চুলগুলো এলোমেলো, সারা শরীরে আঁচড়ের দাগ, রক্ত ঝরছে, ঠিক সেই রাতের মতো। ভয়ে ঘরের মধ্যে ঢুকে বিছানায় গুটিসুটি মেরে বসে রইল সৌগত। ভয়ে কাঁপছে সৌগত। ফোনটা নিয়ে তন্ময়কে কল করলো। তন্ময়, তন্ময়, কি হয়েছে তোর? বেশ চিন্তায় পড়ে জিজ্ঞাসা করে তন্ময়। হিয়া, হিয়া, হিয়া। কি বলছিস তুই? পাগল হলি নাকি? ধমক দেয় তন্ময়। আমি সত্যি বলছি, ওই দিন হিয়ার সাথে ওরকম করা আমাদের উচিত হয়নি। আমার বারণ তোরা শুনলি না। ও এসেছে, ফিরে এসেছে।
কাউকে ছাড়বে না, ও সবাইকে শেষ করে দেবে। হিয়া নিজের প্রতিশোধ নেবে। ওই অনেককে মেরেছে, এবার একে একে আমাদের সবাইকেও মারবে। কেউ কেউ বাঁচবো না আমরা। চিৎকার করতে থাকে সৌগত। তন্ময় বা সৌগত সারা রাত কারোর ঘুম হয় না। তন্ময় গভীর চিন্তায় পড়ে যায়। দিন দুয়েক পর তন্ময়, রফিক, রাহুল আর মৈনাক সবাই মিলে সৌগতর ফ্ল্যাটে আসে। হে সৌগত, তোর কি হয়েছে বলতো? সবকিছু মজার ছলে নিস না। বিরক্তি প্রকাশ করে বলে সৌগত। থাম তোরা। আর সৌগত, তুই আমাদের সবটা খুলে বল। আমি বললে তোরা তো বিশ্বাস করবি না। আরে তুই বল না। আগের দিন আমরা যখন অনিকের বাড়িতে ছিলাম তখন থেকেই আমার মনে হচ্ছিল আমাদের কেউ দেখছে, কিন্তু কিন্তু আমি কাউকেই দেখতে পাইনি। তারপর বাড়ি এসে রেস্ট নিচ্ছিলাম, জানলায় কাউকে দেখলাম মনে হলো। জানলাটা আটকাতে গিয়ে আমি হিয়াকে দেখলাম। হ্যাঁ, স্পষ্ট, ঠিক ওই রাতের মতো। সেম ড্রেস, ছেঁড়া ফাটা, সারা শরীর ক্ষতবিক্ষত, রক্ত ঝরছে, চুলগুলো একেবারে এলোমেলো, চোখ দুটো যেন প্রতিশোধের আগুনে জ্বলছে। এই বলে ঢকঢক করে জল খেলো সৌগত। শোন, ওই রাতের ঘটনাটা তুই মন থেকে এখনো বার করতে পারিসনি, তাই ওটা এখনো তোকে কুড়ে কুড়ে খাচ্ছে। সৌগতর কাঁধে হাত রেখে বলে ওঠে তন্ময়। আর তাছাড়া অনেকের সাডেন ডেথটা তুই মেনে নিতে পারছিস না। সবাইকে এক ঝটকায় সরিয়ে সৌগত উঠে দাঁড়ালো। আমি চাইনি ওই পাপ করতে, কিন্তু তোদের পাল্লায় পড়ে আমি কি সর্বনাশ করলাম। তোরা মানছিস না, কিন্তু কিন্তু অনেকের মৃত্যুর পেছনে হিয়ারই হাত। রফিক কিছু বলতেই যাবে, কিন্তু তন্ময়ের হাতের ইশারায় থেমে গেল। কিছুক্ষণ ওখানে থাকার পর ওরা সবাই যে যার বাড়িতে চলে গেল। রাহুল আজ শেফালির বাড়িতে এসেছে। যদিও শেফালি বাড়িতে নেই, মার্কেটে গেছে। রাহুল ফোন করায় বলল বাড়িতে গিয়ে ওয়েট করতে। রাহুলের কাছেও ওই বাড়ির চাবি থাকে। শেফালির সাথে ওর দেখা বছরখানেক আগে একটা বাড়িতে। রাহুলের শিকারী চোখ গিয়ে পড়েছিল শেফালির ওপর। বাড়ি যতক্ষণ ছিল ওর চোখ ঘোরাফেরা করছিল শেফালির ছিমছাম শরীরের আনাচে কানাচে। ওর শরীরের গভীরতা মাপছিল রাহুল, অথবা শরীরের কোন অংশ কিভাবে ভোগ করা যায় তারই একটা পরিকল্পনা চলছিল রাহুলের মাথায়। শেফালির নীল রঙের পোশাক ভেদ করে অনেক আগেই নিজের কাম বাসনা মিটিয়ে নিয়েছে রাহুল। শুধু বাকি ওর স্পর্শের সাহায্যে নিজের পিপাসা মেটানোর। শেফালিও খেয়াল করেছিল রাহুল আর ওর আচরণ। শেফালিও সাড়া দিয়েছিল রাহুলের ডাকে। আর তারপর থেকেই মাঝে মাঝে রাহুল আসে ওর শরীরের খিদে মেটাতে। যেমন খুশি তেমন ভাবে খেলে নেয় ওর নরম শরীরের সাথে। এই ফ্ল্যাটের ভাড়াও রাহুলই দেয়। রাহুল এসে আলো জেলে ড্রয়িং রুমের সোফায় বসল। হালকা তন্দ্রা এসে গেছে ওর। হঠাৎই বেডরুমে একটা আওয়াজ ওর তন্দ্রাটা কাটালো। বেডরুমের দিকে তাকিয়ে দেখল দরজাটা হালকা খোলা। সোফা থেকে উঠে বেডরুমের দিকে গেল রাহুল। দরজাটার ফাঁক দিয়ে দেখল শেফালি দাঁড়িয়ে আছে। লাল রঙের পাতলা একটা শিফনের শাড়ি গায়ে জড়ানো, আর সাথে লাল রঙের স্লিভলেস একটা ব্লাউজ। শরীরের বেশ কিছু ভাঁজ দেখা যাচ্ছে শেফালির। রাহুলের মুখ থেকে লালা ঝরতে লাগল। ঘরের ভিতরের হালকা নীল রঙের আলো যেন আরো মায়াবী করে তুলেছে সবকিছু। দরজাটা ঠেলে ভেতরে ঢুকে শেফালিকে পিছন থেকে জাপটে ধরল রাহুল। ও লক্ষ্য করল শেফালির শরীরটা আজ খুব
ঠান্ডা। তবে এই নিয়ে কিছু বলল না রাহুল। তুমি যে বললে মার্কেটে গেছো, আসতে দেরি হবে, আমি তো এসে তোমাকে দেখলাম না। কখন এসেছো তুমি? টের পেলাম না তো। রাহুলের কথার কোনো উত্তর দিল না শেফালি। বেশ গম্ভীরভাবে বলে রাহুল, কি হলো, কোনো উত্তর দিচ্ছ না যে? আরো বার কয়েক জিজ্ঞাসা করলেও কোনো রকম উত্তর পেল না রাহুল। এতে একটু রাগী হলো ওর। শেফালির হাত দুটো ধরে জোরে বিছানায় ফেলল আর নিজে ঝাঁপিয়ে পড়ল ওর ওপর। এরপর ওর কাঁধের কাছে কামড় বসাতে লাগলো। হিয়ার সাথে ওরকম করা তোদের উচিত হয়নি। গম্ভীর গলায় বলে শেফালি। কি কি বলছো কি তুমি? এসব এখন বলছো কেন তুমি? রেগে গিয়ে বলে রাহুল। মুখটা ওঠাতেই ভয়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল ওর। গলার কাছটা ভয়ে দলা পাকিয়ে আসছে, কিছুই বলতে পারছে না রাহুল। এ তো শেফালি না, এ তো হিয়া, অর্ধনগ্ন হিয়া। চুলগুলো এলোমেলো, সারা শরীরে আঁচড়ের দাগ, রক্ত ঝরছে, ঠিক সেই রাতের মতো যেই রাতে ওরা সবাই মিলে একে একে আঁচড়ে কামড়ে পাশবিক অত্যাচারে শেষ করে দিয়েছিল হিয়াকে। মৃত্যুর সময় ঠিক যেরকম অবস্থায় ছিল, ঠিক সেই হিয়াই এখানে দাঁড়িয়ে রাহুলের সামনে। শুধু পার্থক্য এই যে সেদিন হিয়ার মুখ ছিল করুণ, প্রাণ ভিক্ষা চাইছিল এই অমানুষগুলোর কাছে, আর আজ ওর মুখে প্রতিশোধের ছাপ। আজ নিজের সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ ও নেবে। রাহুল ভয়ে পেছনে সরতে লাগলো, পেছন ঘুরে পালাতে চেষ্টা করল, কিন্তু দরজা বন্ধ। ও পড়ে গেল। হিয়া ওর ওপর ঝাঁপিয়ে পড়ল আর এলো পাথারি ভাবে আঁচড় বসাতে লাগলো, ঠিক কোনো হিংস্র পশুর মতো। চিৎকারে ফেটে পড়ল রাহুল, কিন্তু শোনার মতন কেউ নেই। এবার ওর গলার কাছে এসে এক বিশাল কামড় বসালো হিয়া। গল গল করে রক্ত বেরোতে লাগলো। দুবার থর থর করে কেঁপে নিথর হয়ে গেল রাহুলের দেহ। শেফালির বাড়িতে পুলিশ ভর্তি। এছাড়াও আছে শেফালি, রফিক আর সৌগত। পুলিশ শেফালিকে জিজ্ঞাসাবাদ করছে। রফিকের মুখে চিন্তার ছাপ। সৌগত যথেষ্ট ভয় পেয়েছে। শেফালি দেবী, সত্যি করে বলুন তো, এই খুনটা আপনার বাড়িতেই কেন হলো? আমি সত্যি বলছি, আমার সাথে ওর কথা হয়তো। আমি ওকে এখানে এসে ওয়েট করতে বলি, কারণ আমি মার্কেটে ছিলাম। রাহুলের কাছে চাবি থাকে। আমি এসে দেখি ড্রয়িং রুমে হালকা আলো জ্বলছে, বাকি পুরো ফ্ল্যাট অন্ধকার, বেডরুমটাও অন্ধকার। রাহুলের সব জিনিসপত্র দেখলাম, কিন্তু ওকে দেখতে পেলাম না। আমি বেডরুমে ঢুকতেই একটা কিছুতে হোঁচট খাই। অন্ধকারে কিছু ঠাউর করতে পারছিলাম না। মোবাইলের আলো জেলে আমি চিৎকার করে উঠি। রক্তাক্ত আর ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে রাহুল। বলেই মুখ চোখ ঢেকে নেয় শেফালি। প্রচন্ড ভয় পেয়ে গেছে। এদিকে রফিক আর সৌগতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৈনাক আর তন্ময়কে খবর পাঠানো হয়েছে। ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে। শেফালিকে আরও কিছু ইনভেস্টিগেশনের জন্য পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হয়েছে। রাতে সব কাজ মিটিয়ে সবাই একসাথে বসেছে। মৈনাক আর তন্ময়ও ফিরেছে থানা থেকে। সবাই চুপচাপ বসে আছে, কেউ কারোর মুখের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আমি তোদের আগেই বলেছিলাম এগুলো সব হিয়াই করছে। মদের গ্লাসটা হাতে নিয়েই বলল সৌগত। আবার সেই এক কথা? মদের গ্লাসটা ছুঁড়ে ফেলে চিৎকার করে বলে ওঠে তন্ময়। সবাই ওর মুখের দিকে তাকিয়ে আছে। বারবার এক কথা বলছিস তুই। ও মরে গেছে, ওর গল্প শেষ। সৌগতর জামার কলারটা টেনে ধরে বলে তন্ময়।
সবাই ওকে ছাড়ানোর চেষ্টা করে। এখন তোরা শুনছিস না, যখন মৃত্যুকে সামনে দিয়ে দেখবি তখন বিশ্বাস করবি, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে ভাই। এর থেকে চল চল আমরা পুলিশকে সব বলে দিই। কাঁপা গলায় বলে সৌগত। তুই পাগল হলি নাকি সৌগত? বলে ওঠে রফিক। থাম তোরা, তোদের ঝামেলা আমার আর সহ্য হচ্ছে না। এমনিতেই আমি রাহুলের চলে যাওয়াটা মেনে নিতে পারছি না, তার উপর তোদের আবার এই অশান্তি আমি আর পাচ্ছি না। তোরা নিজেরাই ঝগড়া করে সব শেষ কর। একভাবে কথাগুলো বলে রাগের মাথায় বেরিয়ে গেল রফিক। রফিক থাম, একা যাস না। মৈনাক বললেও কানে কথা তুলল না রফিক। গাড়িটা চালাতে চালাতে রাহুলের মৃতদেহটাকে মনে করতে লাগলো রফিক। ফলে অন্যমনস্ক হয়ে পড়েও হঠাৎই রফিকের মনে হলো ওর গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়েছে। তাল সামলাতে না পেরে স্টিয়ারিংটা উল্টো পাল্টা ভাবে ঘোরাতে লাগলো। মনে হলো মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলেছে। রফিকের গাড়িটা গিয়ে লাগলো একটা গাড়িতে। হালকা চোট লেগেছে ওর কপালের বাম দিকে। তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলো রফিক, কিন্তু অদ্ভুতভাবে কাউকে দেখতে পেল না। অবাক হয়ে গেল রফিক। হঠাৎই একটা হাসির আওয়াজ আসতে লাগলো। মেয়ের হাসি। হাসিটা খুব চেনা চেনা লাগছে। পেছনে ঘুরতে হাড় হিম হয়ে গেল রফিকের। এ তো হিয়া। যেই রাতে ওরা হিয়াকে মেরেছিল ঠিক সেই রকম অবস্থায়। অর্ধনগ্ন হিয়া, চুলগুলো এলোমেলো, সারা শরীরে আঁচড়ের দাগ, রক্ত ঝরছে। রফিকের দিকে তাকিয়ে ক্রূর হাসি হাসছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রফিকের দিকে। রফিকও প্রাণপণে ছুটছে। হিয়া, তুমি? এ হতে পারে না। কে আছো? বাঁচাও! রফিকের ফোনটা বেজে উঠল। বের করে দেখলো মৈনাকের কল। ভাই, আমাকে বাঁচা, ও আমাকে মেরে দেবে। হাঁপাতে হাঁপাতে বলতে থাকে রফিক। কি বলছিস? কে মেরে দেবে? কোথায় তুই? উদ্বিগ্ন স্বরে বলতে থাকে মৈনাক। হিয়া, 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 হিয়া। এরপর আর কোনো উত্তর আসে না রফিকের। রফিক, রফিক! এরপর আর কোনো উত্তর আসে না রফিকের। মৈনাক বারবার বললেও ফোনের ওপার থেকে একটা বড় গাড়ির আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না। একটা বড় ট্রাক এসে পিষে দিয়ে চলে গেছে রফিককে। মাথাটা থেতলে গেছে। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে রফিক দেখল হিয়া ওর দিকে তাকিয়ে হাসছে। আমি রফিককে কল করেছিলাম। মরে যাওয়ার আগে ও শুধু একটাই কথা বলছে। কি? হিয়া। দেখেছিস, আমি তোদের বলেছিলাম এবার শুধু আমাদের মৃত্যুর অপেক্ষা। হিয়া নিজের বদলা নেবেই। ভয়ে ভয়ে বলে সৌগত। থাম তুই! চিৎকার করে বলে তন্ময়। আর কত পালাবি তুই তন্ময়? সৌগতর কথা আমরা প্রথমে কেউই বিশ্বাস করিনি, কিন্তু ওই ঠিক বলেছে। হিয়া এবার আমাদের এক এক করে সবাইকে মেরে নিজের বদলা নেবেই। মৈনাক বলে বেরিয়ে যায়। এবার তন্ময় আর সৌগতর মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়। আমি পুলিশকে কি সব বলে দেবো, সারেন্ডার করবো আমি। তুই কিচ্ছু করবি না। নিজের বন্দুক বার করে হুমকি দেয় তন্ময়। মেরে দে না আমাকে, তুই মারলেও মরবো, আর না হলে হিয়া মারবে। তেড়ে গিয়ে বলে সৌগত। হাতাহাতি করতে গিয়ে বন্দুক থেকে গুলি সৌগতর খুব কাজটা ঘেঁষে বেরিয়ে যায়, কিন্তু তাও মুখে একটা শয়তানের হাসি নিয়ে তন্ময় বলে, বড্ড বার বেড়েছিস তুই, হ্যাঁ? আমার কুকর্মের কথা ফাঁস করে দিবি।
এত বড় সাহস তোর, হ্যাঁ? মনে কর তোর সামনেই ওর লাশ জ্বালানো হয়েছিল। এর আগেও আমি হিয়াকে মেরেছি। মনে রাখিস, আরেকটা খুন করতে আমার কিছু এসে যাবে না। হিয়ার চ্যাপ্টার ক্লোজড। মাথা খারাপ করিস না তুই আমার। ঘটনায় সৌগত পুরো অবাক হয়ে যায়, আর কথা না বাড়িয়ে বাড়ি ফিরে সৌগত। অ্যাপার্টমেন্টের নিচটা আজ অন্ধকার। সিকিউরিটি গার্ডকেও দেখা যাচ্ছে না। মোবাইলের আলোটা জ্বালিয়ে লিফটের দিকে এগোতে এগোতে মৈনাক দেখে এক কোণে সিকিউরিটি গার্ড বেশ খানিকটা ঝুঁকে মাটিতে কিছু একটা করছে। সামনে এগিয়ে গার্ডের পিঠে হাত রাখতে সে ঘুরতে ভয়ে কেঁপে উঠল মৈনাক। এ তো হিয়া, ঠিক সেই রাতের মতো অর্ধনগ্ন হিয়া, চুলগুলো এলোমেলো, সারা শরীরে আঁচড়ের দাগ, রক্ত ঝরছে। সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায় মৈনাক। ঘরে ফিরে মৈনাক বিছানায় শুয়ে পড়ে। হাঁপাতে হাঁপাতে হালকা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে মৈনাক। তন্দ্রাটা ভাঙে খটখট একটা শব্দে। চোখটা খুলে বিছানায় উঠে বসে। এদিক ওদিক দেখে কিছুই পায় না। হঠাৎ ব্যালকনির দিকে তাকালো। মনে হলো পর্দাটা হালকা নড়ল, কিন্তু বাইরে তো কোনো হাওয়া নেই, গুমোট হয়ে আছে। চোখটা সরিয়ে নিতেই মনে হলো জানলা দিয়ে কেউ একটা যেন সরে গেল। মৈনাকের বুকটা ধড়ফড় করছে ভয়ে। ঘরের লাইটটাও দু একবার দপদপ করে নিভে গেল। বিছানা থেকে উঠে ব্যালকনির দিকে গেল মৈনাক। ওদিকে কাউকেই দেখতে পেল না। আকাশের দিকে তাকালো। আকাশটা নিকষ কালো অন্ধকার। পেছন ঘুরতেই চমকে উঠল মৈনাক। এ তো হিয়া। ওর দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। হাত জড়ো করে বলতে থাকে মৈনাক, কিন্তু হিয়া ক্রমশ এগোচ্ছে ওর দিকে। ওর মুখটা হিংস্র, রাগে ক্ষোভে ফেটে পড়ছে। আস্তে আস্তে ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠেছে। মৈনাকও পেছনে সরছে। একটা সময় পেছনে আর জায়গা না থাকায় ব্যালকনির রেলিং টপকে নিচে পড়ে যায় মৈনাক। সঙ্গে সঙ্গে মৃত্যু হলো ওর। নাইট বাল্বটা জ্বালিয়ে চোখ বন্ধ করে সিগারেট টানছে তন্ময়। তন্ময়ের অফিসে একটা নতুন মেয়ে জয়েন করেছে। এমনিতে কেউ জয়েন করলে তন্ময়ের কোনো ভ্রুক্ষেপ থাকে না, তবে সে যদি অল্প বয়সে সুন্দরী কোনো মেয়ে হয় তখন ছলে বলে কৌশলে সান্নিধ্য বাড়াতে উঠে পড়ে লাগেও। এই মেয়েটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হিয়া নামের মেয়েটির বয়স 24, দেখতেও বেশ ভালো। খবরটা পেয়েই মনের মধ্যে এক আলোড়ন সৃষ্টি হয়েছে তন্ময়ের। খবরটা আর কেউ নয়, অনেকেই দিয়েছে ওকে। মাসখানেকের মধ্যেই বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে হিয়া আর তন্ময়ের মধ্যে। তন্ময়ের জন্মদিন উপলক্ষে অফিসে পার্টিতে তন্ময়ের বন্ধু সহ সবাই উপস্থিত। এই পার্টিতেই মৈনাকের পছন্দ হয়েছে হিয়াকে। হ্যালো, আমি মৈনাক, তন্ময়ের ফ্রেন্ড। তুমি নতুন? আমি হিয়া, নতুন জয়েন করেছি। তন্ময় তোমার কথা বলেছে। কি বলেছেন স্যার? একটা নতুন মেয়ে জয়েন করেছে, খুব কম সময়ে খুব ভালো কাজ শিখেছে। এর উত্তরে হালকা হাসে হিয়া। আরও একটা কথা বলেছে যেটা তোমাকে না দেখলে হয়তো বিশ্বাসই হতো না। কি এমন বলেছেন স্যার? মেয়েটা দেখতে পরীর থেকে কম না। সত্যি তুমি যেন সাক্ষাৎ কোনো অপ্সরা। বলে ঝুঁকে পড়ে হিয়ার দিকে। কিছুটা ইতস্তত বোধ করে হিয়া। তুমি কি কাল ফ্রি? তাহলে আউটিংয়ে যেতাম। না,
অ্যাকচুয়ালি কাল অফিসের পর কিছু পার্সোনাল কাজ আছে। এই বলে সরে যায় হিয়া। এরপর পার্টিতে মৈনাক যতবার হিয়ার সাথে কথা বলতে চায়, হিয়া ওকে এড়িয়ে যায়। একটা সময়ে মৈনাক প্রেম প্রস্তাবও দিয়ে বসে হিয়াকে, কিন্তু একটা অচেনা মানুষের এই প্রস্তাব স্বাভাবিকভাবেই প্রত্যাখ্যান করে হিয়া। এতে চরম অপমানিত বোধ করে মৈনাক। অফিস পার্টির শেষের পর তন্ময়ের বাড়িতে মদ্যপান করতে করতে মৈনাক বলে, মেয়েটা আমায় রিজেক্ট করে দিল। আজ অবধি কেউ এরকম করার সাহস পায়নি। মেয়েটার দম আছে বস। বলে ব্যঙ্গ করতে থাকে রাহুল। সাথে যোগ দেয় অনেক আর রফিকও। এতে অসম্মানিত হয় মৈনাক। থাম তোরা। ওই মেয়ের উপর নজর আছে আমার। অনেক দিন থেকে চেষ্টা করছি জাল ফেলে, প্রায় জালে ধরা দিয়ে ফেলেছে। আমার প্ল্যান বরবাদ করিস না। মানে? বলে ওঠে সৌগত। মানেটা হলো আমি নেক্সট উইক একটা কাজে ওকে একটা হোটেলে নিয়ে যাব। ও আর আমি ছাড়া এই বিষয়ে আর কেউ জানে না। তোরা চলে যাস, তারপর সবাই একসাথে মিলে। বলে গ্লাসে চুমুক দেয় তন্ময়। সঙ্গে সঙ্গে যোগ দেয় মৈনাক, রফিক, অনেক আর রাহুল। খুব জেদ, তাই না ওর? দেখবো দেখবো কোথায় রাখে ও জেদ। বলে হাসে মৈনাক। এসব তোরা কি বলছিস? ও বেচারি কি দোষ করেছে? অজানা একটা লোকের প্রপোজাল কি করে অ্যাকসেপ্ট করবে ও? তার জন্য তোরা এরকম করবি? এসব ঠিক না। তীব্র প্রতিবাদ জানায় সৌগত। থাম তোরা। আমি একবার যখন বলেছি তার মানে এটাই ফাইনাল। তুই যদি বাধা দিস তাহলে তোর মুখ বন্ধ করতে আমার সময় লাগবে না। আমি ভুলে যাব তুই আমার বন্ধু। তন্ময়ের কথাই চুপ করে যায় সৌগত। প্ল্যান অনুযায়ী হিয়া আর তন্ময় পৌঁছালো, আর হিয়ার অজান্তেই পৌঁছালো ওর শিকারীরা। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে মিটিং আছে। কাজ সেরে তন্ময় হিয়াকে বলল, হিয়া, তুমি ফ্রেশ হয়ে আমার রুমে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ স্যার? বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? ঠিক। এতদিনে হিয়ার নিজের মন দিয়ে বসেছে তন্ময়কে। ও ভেবেছে তন্ময় হয়তো প্রেম নিবেদন করবে, কিন্তু ও জানে না তন্ময়ের মাথায় চলছে পৈশাচিক এক মতলব। তন্ময়ের কথা মতো হিয়া ফ্রেশ হয়ে হালকা মেকআপ করে তন্ময়ের রুমে যায়। পেছন থেকে কেউ জড়িয়ে ধরে হিয়াকে। কে কে? বলে চিৎকার করে ওঠে হিয়া। তন্ময় কেটে কেটে নিজের পরিচয় দিয়ে হিয়ার চোখে একটা কাপড় বেঁধে দেয়। চলো। কিন্তু কোথায়? চলোই না, বলেছিলাম না সারপ্রাইজ আছে। বলে তন্ময় হিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে উঠে হিয়ার একটা অস্বস্তি হতে লাগলো। গাড়ি থেকে একটা বিশ্রী গন্ধ আসছে, আর ওরা দুজন ছাড়াও অন্য কারোর উপস্থিতি হিয়া অনুভব করতে লাগলো। কিন্তু তন্ময়কে জিজ্ঞাসা করলে ও প্রতিবার না বলে এড়িয়ে যায়। এরপর গাড়িটা থামলে দুজনে কিছুক্ষণ পর বেরিয়ে আসে। চোখের বাঁধন খুলে দিতেই হিয়া দেখে আশেপাশে ওরা দুজন ছাড়াও তন্ময়ের বন্ধুরা উপস্থিত। ওরা এখানে কি করছে? ওরা খেলতে এসেছে এখানে। কি খেলা? ভয় পেয়ে জিজ্ঞাসা করে হিয়া। তোমাকে নিয়ে খেলা শোনা। হাসতে হাসতে বলে অনেক। আরো ভালো করে বলতে গেলে তোমার নরম শরীরটা নিয়ে খেলা। বলেই হিয়ার সামনে গিয়ে ওকে সপাটে একটা চড় মারে মৈনাক। এতে সামনেই পড়ে যায় হিয়া। এরপর ওর চুলের মুঠি ধরে মারতে থাকে মৈনাক। ছাড় ওকে, মরে যাবে তো মেয়েটা, বলে তন্ময়। বলেই তন্ময় হিয়ার কাছে গিয়ে এক টানে জামার বেশ খানিকটা ছিঁড়ে ফেলে। এরপর শুরু হয় হিয়ার উপর পাশবিক অত্যাচার। আমায়
আমায় ছেড়ে দে তোরা, আমি বাঁচতে চাই। একে একে তন্ময়, মৈনাক, অনিক, রাহুল আর রফিক নিজেদের খিদে মিটিয়ে নেয় হিয়ার শরীর দিয়ে। আঁচড় আর কামড়ে ভরিয়ে দেয় ওর দেহ। ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে ওর সারা শরীর থেকে। হিয়ার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এই জানোয়ারগুলোর থেকে বাঁচার আর কোনো উপায়ই যে নেই। যে মানুষটাকে হিয়া ভালোবেসেছিল সেই মানুষটাই ওর জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করেছে। এরপর অনেক প্রশ্ন ছুড়ে দেয় তন্ময়ের দিকে। হ্যাঁ, মালটাকে তো এরকম জ্যান্ত ছাড়া যাবে না। সিগারেটে একটা টান দিয়ে তন্ময় একটা পাথরের দিকে ইশারা করে বলে, সব ব্যবস্থা হয়েছে। মৈনাক, মৈনাক বড় পাথরটা তুলে হিয়ার দিকে এগোতে থাকে। হাত দুটো কোনো রকমে জোর করে নিজের প্রাণ ভিক্ষা চায় হিয়া। এরকম এরকম করো না আমার সাথে, আমাকে ছেড়ে দাও। একবারের জন্য মৈনাক পাথরটা রেখে হিয়ার কাছে গেল। সবাই ওর দিকে তাকালো। মৈনাক হিয়ার একদম কাছে গিয়ে ওর চুল ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে মাথা ঠোকাতে ঠোকাতে বলল, আমাকে রিজেক্ট করার সাহস আজ অব্দি কারো হয়নি, আর সেখানে তুই মরতে তো হবেই তোকে। বলেই মৈনাক পাথরটা উঠিয়ে হিয়ার মাথায় ফেলল। উফ, সঙ্গে সঙ্গে মৃত্যু হয় হিয়ার। সেই মুহূর্তেই সৌগত ওখানে চলে আসে। এটা কি করলি তোরা? আমি এক্ষুনি পুলিশকে খবর দেবো। কাঁপতে কাঁপতে বলতে থাকে সৌগত। আহ, পাগল হলি নাকি? চিৎকার করে অনেক। উফ, ছেলে মানুষই করিস না সৌগত। তুই তো জানিস আমার কত যোগাযোগ, আর টাকাও কিছু কম না। সুতরাং আমি অনায়াসে কেসটা চাপা দিয়ে দিতে পারবো। কিন্তু আমাদের বিরুদ্ধে যাওয়ার জন্য তোর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা তুই জানিস? হ্যাঁ, শোন তাহলে, আমি এমন বন্দোবস্ত করব যাতে সমস্ত দোষ তোর উপর এসে পড়ে, আর এর শাস্তি কি হতে পারে তুই ভালো করে জানিস। তাই বলছি, নিজের ভালো চাইলে মুখ বন্ধ করে রাখ। তন্ময়ের কথা শুনে আর কিছুই বলতে পারল না সৌগত। সৌগতর সামনেই পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হলো হিয়ার লাশ। আচমকা চোখটা খুলে তন্ময়। বেশ অস্বস্তি লাগছে ওর। সারা শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। না, একটু স্নান করলে ফ্রেশ লাগবে মনে হচ্ছে। কয়েকদিন ধরে যা ধকল যাচ্ছে, অনিক, রাহুল, মৈনাক, রফিক, এদের সকলের চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। ওরা কি সত্যি মরার আগে হিয়াকে সত্যি? না 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 না, সব কি ভাবছি আমি? অনিকের হার্ট অ্যাটাক, রফিকের কার অ্যাক্সিডেন্ট, মৈনাকের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু, এর সঙ্গে হিয়ার কোনো যোগাযোগ নেই। কিন্তু রাহুল, ওর মৃত্যুটা তো স্বাভাবিক নয়। তাহলে কি সত্যি কোনোভাবে হিয়া? না 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 না, আবার কি আরম্ভ করলাম আমি? সৌগত আমার মাথাটা খারাপ করেছে। কাম ডাউন তন্ময়, কাম ডাউন। বলে তন্ময় বাথরুমে চলে যায়। বাথটবে শুয়ে চোখ বন্ধ করে নেয় তন্ময়। ও বুঝতে পারে জল হঠাৎ বেড়ে যাচ্ছে। চোখ খুলে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই উঠতে পারছে না। ধীরে ধীরে উপরে উঠছে জল। নাক মুখ ডুবে যাচ্ছে জলে। দম বন্ধ হয়ে আসছে তন্ময়ের। সামনে হিয়াকে দেখে চমকে ওঠে
দয়া করো। চিৎকার করলো তন্ময়। চিৎকার করে করে হাসছে হিয়া। কোনো রকমে ওখান থেকে উঠে পালানোর চেষ্টা করে তন্ময়। হিয়া ওর পেছনে আসতে থাকে। দরজা খুলে কোনো রকমে বেরিয়ে আসতে পারে তন্ময়। এ তন্ময় বাবু, ভয় পেলে নাকি? তুমি তো কোনো কিছুই ভয় পাও না, আর আমি তো তোমার সামান্য একজন কর্মচারী। আমাকে কেন ভয় পাচ্ছ? নিজের ক্ষোভ উগড়ে দেয় হিয়া। আমাকে তুমি ক্ষমা করো। আমি 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 ভুল করেছিলাম, দয়া করো। অনুরোধ করতে থাকে তন্ময়। ক্ষমা, দয়া, এসবের অর্থ বুঝিস তুই? আমি যেদিন প্রাণ ভিক্ষা চেয়েছিলাম সেদিন কোনো দয়াই তোদের হয়নি। সব কটা দোষী শাস্তি পেয়েছে, তুইও পাবি। আজ তোর পালা। বলে এগোতে থাকে হিয়া। প্রতিশোধের আগুন জ্বলছে ওর চোখে। আমি 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 পুলিশকে সব বলে দেবো হিয়া, আমি পুলিশকে সব বলে দেবো। আমি নিজের অপরাধ স্বীকার করব, আমি কথা দিচ্ছি। কখনো না। বিশ্বাস করো হিয়া, আমি কালকেই পুলিশকে গিয়ে সব সত্যিটা জানাবো, সারেন্ডার করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে আমাকে একটা সুযোগ দাও, একটা শেষ সুযোগ। হাত জড়ো করে বলতে থাকে তন্ময়। কিছুক্ষণ তন্ময়কে দেখে হিয়া উধাও হয়ে গেল। তন্ময়কে একটা শেষ সুযোগ হয়তো দিল হিয়া। হাঁপাতে থাকে তন্ময়। নিজের মোবাইল থেকে সৌগতকে ফোন করে। হ্যালো সৌগত। তন্ময়, এত রাতে তুই? কি হয়েছে? সব ঠিক আছে তো? না, কিছু ঠিক নেই। কি হয়েছে? তুই তুই এরকম হাঁপাচ্ছিস কেন? হিয়া। মানে কি বলছিস তুই? তুই ঠিক ছিলিস। হিয়া ওই দিনের বদলা নিতে ফিরে এসেছে। আজও আমাকে শেষ করতে এসেছিল। তুই ঠিক আছিস? আমার সাথে কাল তুই যাবি? কিন্তু কোথায়? যে খেলা আমি শুরু করেছিলাম সেই খেলা আমি শেষ করব। বলেই ফোনটা কেটে দেয় তন্ময়। হ্যালো হ্যালো তন্ময়। রাতে তন্ময় বা সৌগত কারোরই আর ঘুম আসে না। সকালবেলা তন্ময় গাড়ি নিয়ে পৌঁছে যায় সৌগতর বাড়ি। আমরা কোথায় যাচ্ছি? তোকে বললাম না, আজ খেলা শেষ হবে। মানে তুই কি সত্যি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করবি? আমি খুব খুশি হয়েছি তন্ময়, তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। কিছুক্ষণ গাড়ি চালানোর পর গাড়িটা একটা টার্ন নেওয়ায় সৌগত একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলো, এটা তো পুলিশ স্টেশনের রাস্তা নয়, আমরা কোথায় যাচ্ছি? তন্ময় কোনো প্রশ্নের উত্তর দেয় না। এরপর গাড়িটা একটা পোড়ো বাড়ির সামনে এসে থামে। আমরা এখানে এসেছি কেন? খেলা শেষ করতে। বলেই তন্ময় সৌগতর হাতটা ধরে ভেতরে চলে যায়। ভেতরে একটা অদ্ভুত গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে। বাড়িটা জরাজীর্ণ প্রকৃতির। প্রত্যেকটা ইঁটে শ্যাওলা জমেছে। সকালবেলাতেও সূর্যের আলো প্রবেশ করছে না। শীতল স্যাঁতস্যাঁতে পরিবেশ। এক তান্ত্রিক আগুনের সামনে বসে যজ্ঞ করছে। তার পরনে একটা ক্ষুদ্র কাপড়, মাথায় বিশাল জটা। যজ্ঞের সামনে মানুষের মাথার খুলি সাজানো। আমরা মহা বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি বাবা। তন্ময়ের কথায় চোখ খুলে তান্ত্রিক। কিছুক্ষণ সময় তন্ময়ের দিকে তাকিয়ে তিনি বলতে শুরু করেন, তোর আসতে অনেক দেরি হয়ে গেছে। ওই প্রেতাত্মা প্রতিশোধের আগুনে অনেক প্রাণ কেড়েছে, কিন্তু আর না, ওকে আর কারোর ক্ষতি আমি করতে দেব না। যজ্ঞেশ্বর তান্ত্রিকের সামনে ওই তুচ্ছ প্রেতাত্মা কিছুই করতে পারবে না। হ্যাঁ বাবা, আমাদের বাঁচান। হাত জোর করে বলে তন্ময়। তুই কোনো চিন্তা করিস না, আমি থাকতে আর কোনো বিপদই তোর হবে না। তুই এসব কি করছিস তন্ময়? অবাক হয়ে প্রশ্ন করে সৌগত।
তুই কি ভেবেছিলি? আমি এমনি হেরে যাব? কখনো না। তন্ময় সরকার কখনো হারতে শেখেনি। আমি বুঝতে পেরেছিলাম তোদের কথা ঠিক, এও আন্দাজ করেছিলাম যে হিয়া আমাকে ছাড়বে না, ওর নেক্সট টার্গেট আমি। ঠিক সেই হলো। ও আমাকে মারতে এসেছিল, আমি আন্দাজ করেই বাঁচার পথ খুঁজছিলাম। তখন আমার মনে পড়ে খবরে একবার যজ্ঞেশ্বর তান্ত্রিকের কথা শুনেছিলাম। সারা রাত ধরে ওনার ঠিকানা খুঁজতে থাকি, পেয়েও যাই ঠিক। বলে এক পৈশাচিক হাসি হাসলো তন্ময়। ছি তন্ময়, ছি! তুই আর কত নিচে নামবি? নিজের একটা পাপ ঢাকার জন্য আর কত পাপ করবি? আমি নিজেকে বাঁচানোর জন্য সব করতে পারি, সব 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 সব। সৌগত ওখান থেকে চলে যেতে উদ্যত হলো। থাম, তুই কোথায় যাচ্ছিস? আর না, ব্যাস, তুই আমাকে অনেক বাধা দিয়েছিস, আর পারবি না। বলে সৌগত চলেই যাচ্ছিল। যজ্ঞেশ্বর তান্ত্রিক তন্ময়কে হাত দেখাতেই ও থেমে গেল। ওং নমঃ অগ্নিশেখায় যত্র তত্র স্থিতরঃ শৃঙ্খলে আবদ্ধরঃ মুক্তি মাম অনুমতি বিনা। এরপর যজ্ঞেশ্বর তান্ত্রিক এক মন্ত্র উচ্চারণ করতে লাগলো, যার বলে সৌগত এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে ছটফট করতে থাকে। তান্ত্রিক তন্ময়কে একটা কবচ দিয়ে দিল। এটা বেঁধে রাখ, কোনো প্রেতাত্মা তোর কোনো ক্ষতি করতে পারবে না। যজ্ঞেশ্বর তান্ত্রিকের কথা মতো বেঁধে নিল কবচটা। এরপর শুরু হলো যজ্ঞেশ্বর তান্ত্রিকের তন্ত্র সাধনা। জোরে জোরে মন্ত্রোচ্চারণ শুরু হলো। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। ওং নমঃ ভগবতে রুদ্রায় ভূত প্রেত পিশাচ বাধা নিবারণায় কোড় কোড় স্বাহা। ওং নমঃ আদিত্যায় শরণাং প্রপদ্যে সর্বদোষ বিনাশায় স্বাহা। ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে নমো নমঃ। ধীরে ধীরে সম্পূর্ণ পরিবেশ বদলে গেল। ঘন কালো মেঘে ঘিরে গেল চারিদিক। দেখতে দেখতেই চারিদিকে ধুলোর ঝড় উঠল। মন্ত্রের আওয়াজ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। হঠাৎই একটা মেয়ে অতি প্রাকৃত তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। ধুলো ঝড়ের কারণে কিছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর সমস্ত পরিবেশ পরিষ্কার হবে তন্ময় দেখতে পায় হিয়াকে। একটা অদৃশ্য বাঁধনে আটকা পড়ে ছটফট করছে ও। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে শয়তান! হিয়ার আর্তনাদে কোনো সাড়াই দিচ্ছে না যজ্ঞেশ্বর। অবশেষে সমাপ্ত হলো মন্ত্রোচ্চারণ পর্ব। তুই আমার প্রতিশোধে বাধা সৃষ্টি করেছিস, তোকে আমি ছাড়বো না। তুই জানিস না কত বড় ভুল তুই করছিস। ওকে আমি শেষ করবই। তুই বাধা সৃষ্টি করলে তোকেও আমি শেষ করে দেব। থাম তুচ্ছ প্রেত, আমার মুখের ওপর কথা। ওই বালক আমার শরণাপন্ন হয়েছে, আমি ওকে রক্ষা করবই। ওরা পাপী, আমাকে ওরা শেষ করেছে, ওদের আমি শাস্তি দেব। তোর মৃত্যু ওই দিন ওইভাবেই লেখা ছিল, ওরা নিমিত্ত মাত্র। তুই এখন থেকে আমার দাস। বলেই যজ্ঞেশ্বর কিছু মন্ত্র আওড়াতে লাগলো। এতে আরো ছটফট করতে লাগলো হিয়া। ওং রিং 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 ফট স্বাহা। ওং ভূত প্রেত বিনাশায় দাসং স্বাহা। তুই যা, নিশ্চিন্ত থাক, তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যজ্ঞেশ্বরের এই কথার পর তন্ময় বারংবার ওনাকে নমস্কার করে ওখান থেকে চলে গেল। যাওয়ার সময় হিয়ার বন্দি আত্মার দিকে তাকিয়ে এক তাচ্ছিল্য ভরা হাসি হেসে গেল। 3 মাস পর অনেকের মৃত্যু হার্ট অ্যাটাকে, রফিকের কার অ্যাক্সিডেন্টে, আর মৈনাকের মৃত্যু ছাদ থেকে পড়ে হয়েছে। এতে কারোর কোনো সন্দেহ ছিল না।
রাহুলের কেসটার কোনো সলিউশন না পেয়ে ইতিমধ্যেই ক্লোজড। সৌগতকে পাওয়া যায় ওই পোড়ো বাড়ি থেকে কিছুটা দূরে অজ্ঞান অবস্থায়। চোট পাওয়ার কারণে আশেপাশের লোকজন ওকে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। তন্ময়ই ওকে মৃত ভেবে ওখানে ফেলে পালিয়েছিল। হসপিটালে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে আসলে তন্ময়ও আসে। ভীষণ ভয়ে আছে ও। সৌগত যদি কিছু বলে দেয়। আমি কিছু কাজের জন্য ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিছু গুন্ডা আমায় অ্যাটাক করে টাকা পয়সা কেড়ে ওইভাবে ফেলে পালিয়ে যায়। সৌগতর এই কথায় দারুণ খুশি হয় তন্ময়। খুব ভালো বলেছিস। এবার তুই বুঝে গেছিস আমার বিরুদ্ধে কেউ কখনো জিততে পারবে না, সে মানুষই হোক কিংবা কোনো অশরীরী। তন্ময়ের কথার কোনো উত্তর দেয় না সৌগত। তন্ময় চলে যায়। এরপর কেটে যায় আরো কিছুদিন। তন্ময়ের অফিসে একটা নতুন মেয়ে জয়েন করেছে। তন্ময় নিজের স্বভাবতই মেয়েটার প্রতি কুদৃষ্টি দিতে শুরু করেছে। এই মেয়েটিও তন্ময়কে ঘোরাচ্ছে। তন্ময়কে কিভাবে কাজে লাগিয়ে উঁচুতে ওঠা যায় ও ভালো করে জানে। মেয়েটিকে একদিন নিজের কেবিনে ডাকে তন্ময়। মৌলি, তোমার পারফরমেন্সে আমি খুব খুশি। 3 মাসে তুমি অফিসের অনেক কিছু রপ্ত করে ফেলেছ, তোমাকে তো একটা ট্রিট দিতেই হবে। আসলে আমি খুব লাকি যে আপনার মতো একজন মানুষের সাথে কাজ করতে পারছি। যা শিখছি সব তো আপনার থেকেই শিখছি। আমি রবিবার তোমাকে নিয়ে ডিনারে যেতে চাই। নিশ্চয়ই স্যার। মেয়েটি তন্ময়ের ইশারা বুঝে সাড়া দিয়েছে। খুশি হয়েছে তন্ময়। এবার যেমন ইচ্ছা তেমন করে ভোগ করবে ওকে। নিজের বাড়িতেই ডিনারের আয়োজন করেছে তন্ময়। দেখতে দেখতে মৌলির আসার সময় হয়েছে। দরজায় আওয়াজ। মৌলি এসেছে। অপরূপ সুন্দর লাগছে মৌলিকে। তন্ময় দেখে তো হা হয়ে গেছে। দারুণ লাগছে তোমাকে, ভেতরে এসো। তন্ময়ের কথায় হালকা হেসে ভেতরে ঢুকলো মৌলি। এরপর থেকে খেতে বসে তন্ময় যত কথাই বলছে তার কোনো উত্তরই দিচ্ছে না মৌলি। কি হয়েছে তোমার, এত চুপচাপ? শরীর টরীর ঠিক আছে তো? আমার শরীরটা না একটু খারাপ লাগছে। আপনার বেডরুমে একটু শুতে পারি? এ তো শিকার নিজে ধরা দিচ্ছে। এটা ভেবে তন্ময় সম্মতি জানায়। মৌলির বেডরুমে যাওয়ার কিছুক্ষণ পরে বেডরুমে যায় তন্ময়। পুরো অন্ধকার দেখে ধীরে ধীরে বিছানায় উঠে মৌলির গায়ে হাত দেয়। অস্বাভাবিক রকম ঠান্ডা ওর শরীরে। গড় গড় শব্দ আসতে থাকে মৌলির কাছ থেকে। এক ঝটকায় সরে গিয়ে লাইট জ্বালায় তন্ময়। মোবাইলে মৌলির টেক্সট। শরীর খারাপ, আসতে পারবো না। ধীরে ধীরে বিছানা থেকে ওঠে মৌলি। দেখি মৌলি কোথায়? এ তো হিয়া। অর্ধনগ্ন হিয়া। চুলগুলো এলোমেলো, সারা শরীরে আঁচড়ের দাগ, রক্ত ঝরছে ঠিক সেই দিনের মতো। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় তন্ময়ের। কিন্তু তুমি তো... আমি তো আটকে ছিলাম, কিন্তু সৌগত ওই শয়তান তান্ত্রিকের সাথে অসম লড়াই করে নিজের প্রাণের বলি দিয়ে আমায় মুক্ত করে। আর আজ তোর তান্ত্রিকও বেঁচে নেই আর। পেছনে সরতে থাকে তন্ময়। হিয়াও এগোতে থাকে। তন্ময়ের গলাটা চেপে ধরে হিয়া। আমাকে ছেড়ে দাও। ছটফট করতে থাকে তন্ময়। ওকে ছেড়ে দিলে বাইরে পালায়। ধাক্কা লেগে মোমবাতির শোভায় পড়ে আগুন লেগে যায়। ওই আগুনেই তন্ময়কে ঠেলে দেয় হিয়া। জ্বলতে থাকে ওর সারা শরীর, ঠিক যেভাবে সেদিন জ্বলেছিল হিয়া। আজ তন্ময়কে মরতে দেখে শান্তি পায় হিয়া।
নিজের দোষীদের নিজের হাতে মেরে নিজের প্রতিশোধ পূর্ণ করে হিয়া।